এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। প্রিয় দর্শক, প্রেমের কবি, বিরহের কবি, দ্রোহের কবি, ভালোবাসার কবি, পলাতক কবি, নিষিদ্ধ সম্পাদকীয়র কবি, যে জলে আগুন জলের কবি, জীবন্ত কিংবদন্তি কবি হেলাল হাফিজ আজ রয়েছেন কবি ও কবিতার আড্ডায় চ্যানেল আইয়ের পর্দায় যে জলে আগুন জলে অনুষ্ঠানে। জীবন্ত কিংবদন্তি কবি হেলাল হাফিজ, আমাদের সাথে রয়েছেন বিখ্যাত বেহালা বাদক আলমাস আলী, আমাদের সাথে রয়েছেন কবি অধ্যাপক ডক্টর খালেদ হোসাইন। আরও একজন আছেন হেলাল হাফিজের কবিতাকে যিনি আবাল বৃদ্ধ বণিকতার কানে মনে প্রাণে প্রবেশ করিয়েছেন, সেই প্রিয় শিমুল মুস্তাফা। সব থেকে কম সংখ্যক কবিতা লিখে সব থেকে বেশি জনপ্রিয় হয়েছেন যিনি, তিনি হেলাল হাফিজ। তিনি একাধারে নির্মোহ এবং নিভৃতচারী। নিভৃতচারী এই কবির কিছু কথা এবং কবিতা শুনব আজকের অনুষ্ঠানে। কবি এতটা নির্মোহ এবং এতটা আত্মবিশ্বাসী কিভাবে হলেন আপনি? আমি যে জলে আগুন জ্বলে বইটি বের করার আগে 17 বছর একাধারে কবিতা লিখেছি। এই দীর্ঘ প্রস্তুতির পেছনে আমার একটি লক্ষ্য ছিল যে আমার বইটি যেন ওই গড্ডালিকা প্রবাহে ভেসে না যায় এবং মানুষ যেন অন্তত কিছুদিন এই বইটির কথা মনে রাখে। আমার সেই আকাঙ্ক্ষা যে এতটা ফুলে ফলে শোভিত হবে তখন কিন্তু আমি ভাবিনি। আজকে যখন দেখি 2 প্রজন্মের মানুষকে, আমার পরের 2 প্রজন্মের নারী পুরুষকে এই একটিমাত্র কবিতার বই প্রভাবিত করেছে, আন্দোলিত করেছে, আলোড়িত করেছে, নিজেও একটু অভিভূত হই। আপনি কি আপনার জায়গা থেকে একটু ব্যাখ্যা করবেন? নিশ্চয়ই। মানে মানুষ তো অমরত্বের আকাঙ্ক্ষা করে, মানুষ অমৃতের সন্তান, অমৃতস্য পুত্র কন্যার কথা বলা হয়ে থাকে। এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আসলে মানুষ ক্রমাগত সাধনাই করে যান এবং রবীন্দ্রনাথ থেকে শুরু করে আমাদের যারা প্রধান কবি তারা আসলে অনেক লিখেছেন। 1-2জন ব্যতিক্রম আছেন। আমরা সমর সেনের কথা বলতে পারি, আমরা সুনীন্দ্রনাথ দত্তের কথা বলতে পারি। হেলাল হাফিজও অনেক কম লিখেছেন। তার ব্যাপারটা আরও বিস্ময়কর এই কারণেই যে তিনি যখন কবিতা লিখতে শুরু করেন 60-এর দশকে, সেই সময়ে ব্যক্তি মানুষ এবং সামাজিক মানুষকে একীভূত করে একাকার করে তিনি তার একটি যুগভাষ্য নির্মাণ করেন এবং এই যুগভাষ্য অদ্ভুতভাবে জনচিত্ত গ্রাহ্য হয়ে ওঠে। তার কৃতিত্ব এখানে যে তার কবিতা হয়েও স্লোগান হয়েছে। কবিতা স্লোগান হয়েছে কিন্তু কবিত্ব শক্তি নষ্ট হয়নি। যে কোনো কবিতা যখন লিখে ফেলেন সেটা আসলে সর্বমানবের উদ্দেশ্যে উচ্চারিত। কবিতাটি তার নিজেরও থাকে না। সেই কবিতা তো আসলে কোনো ধর্মগ্রন্থ নয়, এর কোনো সাম্প্রদায়িক দেয়াল থাকে না। ফলে যে কবিতা কবির অনুভূতির সততায়, আন্তরিকতায়, একান্ত যে অনুভূতি সেটাকে সর্বাত্মক, সর্বজনীন, সার্বভৌম একটি আবেগে পরিণত করতে পারেন এবং তাকে গ্রহণযোগ্য বিবেচনা করতে পারেন, তাহলে সেই কবিতাটি আসলে সফল হয়েছে এটি বলা যেতে পারে। নিষিদ্ধ সম্পাদকীয় আমরা শুনেছি এতদিন শিমুল মুস্তাফার কণ্ঠে, আজ যদি আমরা কবির কণ্ঠে এই কবিতাটা একটু শুনতে চাই। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। মিছিলের সব হাত কণ্ঠ পা এক নয়, সেখানে সংসারী থাকে, সংসার বিরাগী থাকে,
কেউ আসে রাজপথে সাজাতে সংসার, কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার। শাশ্বত শান্তির যারা তারাও যুদ্ধে আসে, অবশ্য আসতে হয় মাঝে মধ্যে অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে। কেউ আবার যুদ্ধবাজ হয়ে যায় মোহরের প্রিয় প্রলোভনে। কোনো কোনো প্রেম আছে প্রেমিককে খুনি হতে হয়। যদি কেউ ভালোবেসে খুনি হতে চান, তাই হয়ে যান। উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায়। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। কবিকণ্ঠে কবিতা শোনার আনন্দটা অন্যরকম। অবশ্যই শিমুল মুস্তফা আপনার কবিতাকে জনপ্রিয় করার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এবং এমনকি তার জনপ্রিয়তা অর্জনের ক্ষেত্রেও আপনার কবিতার একটি ভূমিকা আছে। আমরা কি শিমুল ভাইয়ের কাছ থেকে বিষয়টা একটু শুনতে পারি? আমার একটা জিনিস হচ্ছে যে আমি খুব কবিকণ্ঠের কবিতা খুব মনোযোগ দিয়ে শুনি। আসলে তার ভেতরের বিষয়টা, যেমন এই যে ফেরিওয়ালা কবিতাটি, আমার মনে আছে 86 সালে আমি হেলাল ভাইকে বইমেলাতে ধরে বললাম যে হেলাল ভাই, এখানে না আমার ছন্দটা ভেঙে যাচ্ছে, আমি কিভাবে পড়বো? ওই যে অসাধারণ করুণ চারু কষ্ট ফেরিওয়ালার কষ্ট, এই জিনিসটা হেলাল ভাই কিন্তু আমাকে ধরিয়ে দিয়েছিলেন যে এইভাবে পড়তে হবে, নাহলে ছন্দ ভেঙে যাবে। কিন্তু এখানে একটু অর্থটা একটু একটু সমস্যা করে, কিন্তু ছন্দটা ধরে রাখার জন্য এইভাবেই পড়তে হবে। তো ওইভাবেই কিন্তু আমি কবিতাটা পড়েছিলাম। তো আমার আজকে অনেক দিন পরে, এত বছর পরে আবার সেই কণ্ঠটা শুনছি, তো ভালোই লাগছিল আর কি। ভাই, আমি আপনার একটা কবিতা পড়ি, আমার খুব মানে আপনি কীভাবে লিখেন এই কবিতাগুলো, মনে হয় আমার কথা আপনি কীভাবে জেনে ফেললেন এরকম। ইচ্ছে ছিল তোমাকে সাম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো, ইচ্ছে ছিল তোমাকে সুখের পতাকা করে শান্তির কপোত করে হৃদয় উড়াবো, ইচ্ছে ছিল সুনিপুণ মেকআপ ম্যানের মতো সূর্যালোকে কেবল সাজাবো তিমিরে সারা বেলা, পৌরুষের প্রেম দিয়ে তোমাকে বাজাবো, আহা তুমুল বাজাবো, ইচ্ছে ছিল নদীর বক্ষ থেকে জলে জলে শব্দ তুলে রাখবো তোমার দুই লাজুক চঞ্চুতে, জন্মাবধি আমার শীতল চোখ তাপ নেবে তোমার দু চোখে, ইচ্ছে ছিল রাজা হব তোমাকে সাম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো, আজ দেখি রাজ্য আছে, রাজা আছে, ইচ্ছে আছে, শুধু তুমি অন্য ঘরে। কষ্টের যে নানা রকম রং হয়, দুঃখের রং হয়, যুদ্ধের রং হয়। এই কবিতা নিয়ে আমি খুব দুঃসাহস করেছিলাম একটি, যে আমি দেখি কবিতার মধ্যে কষ্টাকষ্টি নিয়ে অনেক কিছু লেখা, হৃষ্টপুষ্ট কষ্ট, কিন্তু কবিতার নাম ফেরিওয়ালা কেন? আমি এই জায়গাটা যখন হলো তখন আমার মনে হচ্ছিল যে তার মানে সে কষ্ট ফেরি করে বেড়ায়। তো আজকে হলে আমি এভাবে পড়তে সাহস করতাম না, সেটা হচ্ছে একেবারে কম বয়সে তখন মনে হচ্ছে যে ফেরি করে বেড়াচ্ছে, তাহলে ফেরিওয়ালা যেভাবে কষ্ট বিক্রি করে। আমি আজকে একটি অদ্ভুত তথ্য দেই শিমুলকে। একবার নিউ ইয়র্কে আমি একটি অনুষ্ঠানে গিয়েছিলাম, তো পাতাল সাবওয়ে থেকে, পাতাল রেল থেকে স্টেশনের উপরে উঠছি, পেছন থেকে হঠাৎ 3-4টি ছেলে মেয়ে, হেলাল ভাই, হেলাল ভাই, কবি কবি একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আপনি কবি হেলাল হাফিজ না? আমি যে হ্যাঁ হ্যাঁ আমি হেলাল হাফিজ। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, ফেরিওয়ালা কবিতাটি কি শিমুল মুস্তাফার লেখা না আপনার লেখা? ফেরিওয়ালাটা কি আমরা শুনবো আজকে আপনার কণ্ঠে?
আজকে আর এটা শিমুলকে পড়তে দিচ্ছি না দিচ্ছেন না। আমি, এইটা আজকে আমি দখল হয়ে যাচ্ছে উদয় ভয়। তোমার নিশ্চয়ই মনে আছে, তুমি তখন অনেক ছোট, জি জি যখন আমি প্রথম যৌবনে, আমি কিন্তু সারা দেশ ঘুরে ঘুরে আবৃত্তি করেছি, কবিতার অনুষ্ঠান জি, জি। করেছি। কষ্ট নেবে কষ্ট, হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট, লাল কষ্ট, নীল কষ্ট, কাঁচা হলুদ রঙের কষ্ট, পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, আলোর মাঝে কালোর কষ্ট, মাল্টি কালার কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট, ঘরের কষ্ট, পরের কষ্ট, পাখি এবং পাতার কষ্ট, দাড়ির কষ্ট, চোখের বুকের নখের কষ্ট, একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট, প্রেমের কষ্ট, ঘৃণার কষ্ট, নদী এবং নারীর কষ্ট, অনাদর অবহেলার তুমুল কষ্ট, ভুল রমণী ভালোবাসার, ভুল নেতাদের জনসভার, হাইড্রোজেনে 2টি জোকার নষ্ট হবার কষ্ট আছে, কষ্ট নেবে কষ্ট, দিনের কষ্ট, রাতের কষ্ট, পথের এবং পায়ের কষ্ট, অসাধারণ করুণ চারু কষ্ট, ফেরিওয়ালার কষ্ট, কষ্ট নেবে কষ্ট, আর কে দেবে আমি ছাড়া আসল শোভন কষ্ট, কার পুড়েছে জন্ম থেকে কপাল এমন, আমার মতো কজনের আর সব হয়েছে নষ্ট, আর কে দেবে আমি ছাড়া হৃষ্ট পুষ্ট কষ্ট। আমার মনে হয় কবিতাটার মধ্যে ওনার অনেক ইমোশন কাজ করে, এখনো নস্টালজিয়া কাজ করে। এই কবিতাটা পড়তে গেলে উনি দেখি কেমন যেন একটু অন্যরকম হয়েছে। সেটা আজ থেকে 25-30 বছর আগেও যেই তার অভিব্যক্তি, খালি পরিবর্তনের মধ্যে, তখন দাড়ি ছিল, এখন দাড়িটা নেই। সবাইকে অবগতির জন্য জানাই, দাড়ির কষ্ট, ওনার আসলে একসময় খুব ভালো দাড়ি ছিল, এখন সেই দাড়িটা নেই, কিন্তু ওনার সেই দাড়ির কষ্টে এখন দাড়িটা বোধহয় ফেলেই দিয়েছে। একটা কথা বলা হয়েছে, এই কথাটা সত্য, যে এত কম কবিতা লিখে এত জনপ্রিয় বাংলাদেশে অন্তত আর কাউকে দেখতে পাওয়া যায় না। জনপ্রিয়তা অনেক সময় মোহগ্রস্ত করে ফেলে কবিকে, এবং একই ধরনের কবিতা লিখে লিখে এক ধরনের ক্লান্তি উৎপাদন করে পাঠককে আসলে খুবই বিব্রত করে তোলে। পাঠক এক ধরনের মনোটোনাস দ্বারা আক্রান্ত হয় এবং ওই কবি থেকে মুখ ফিরিয়ে নেন। এই প্রলোভনের ফাঁদে আপনি কখনো পা দেননি? যে আত্মবিশ্বাসের কথা বলা হয়েছে সেটা আপনার মধ্যে বরাবরই ছিল। 56টি কবিতা, 56,000 বর্গমাইলে যে রাজত্ব করার কথা বলা হয়েছে, এটা আপনার আসলে মানে আমাদের মতো বাকবাহুল্যময় দেশে অসাধারণ একটি ঘটনা। শব্দের সবচেয়ে বড় যে জিনিসটা আমার যতটুকু মানে মনে হচ্ছে, একেবারে জানা শব্দ, হৃষ্ট পুষ্ট কষ্ট, এই শব্দ আর কে বলতে পারবে উনি ছাড়া? আমার মনে হয় না আর কেউ বলতে পারবে। বিষয়ের বৈচিত্র্য, যেমন ডাকাত নামে একটি কবিতা আছে, সেখানে সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে এত সোচ্চার উচ্চারণ, এত নমনীয় ভঙ্গিতে, এরকমভাবে মনে প্রতিবাদটা, যেমন নিষিদ্ধ সম্পাদকে তারস্বরে পড়তে হয়, ডাকাত কবিতা হয়তো তেমন তারস্বরে আমরা উচ্চস্বরে পড়বো না, কিন্তু সেখানে তিনি সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে চমৎকার কথা বলেছেন। আবার স্যার ইদানিং জীবনযাপন নামে ওনার একটি কবিতা আছে, সেখানে উনি বলছেন যে আমার কষ্টেরা ভালোই আছেন, মোটামুটি সুখেই আছেন, প্রিয় দেশবাসী আপনারা কেমন আছেন? মানুষ নির্মোহ মানুষ, নিউট্রন বোমা বুঝছো, মানুষ বোঝো না। এত ছোট কবিতা দিয়ে আর এত বড় বিশ্ব মানে
বাসীকে আর কোনো কথা বলার কিছু নেই, কিন্তু যে আমরা সবকিছু মানুষকেই মানুষ চিনতে পারলাম না এখনো। মানব কেন্দ্রিকতা একটা প্রধান বিষয় হয়ে উঠেছে। উনি একটা বিষয় আসলে বলে লাভ নেই, আমার কাছে যেটা মনে হয় আর কি। কবি, জানতে চাচ্ছিলাম যে আপনার মানে সংসার বিভাগী কেন হলেন বা সংসার কেন করলেন না? সংসার করিনি মানে, সংসার তো করেছি আমি। সংসার করেছি বলেই আজকে তুমি আমাকে এখানে ডেকেছো। কবিতার সংসার। কবিতার সংসার করেছি। শিল্পের অন্যান্য শাখায়ও তুমি এমন অনেক নারী পুরুষ পাবে যারা, তিনি যদি নারী হয়ে থাকেন তাহলে তার সেই মাধ্যমকে, সেটা গানই হোক, সাহিত্যই হোক, বাদন হোক, তাকে স্বামী হিসাবে গ্রহণ করেছেন। আর তিনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে তাকে শ্রেষ্ঠাঙ্গিনী হিসাবে গ্রহণ করেছেন। স্যার কিছু বলেন। ব্যক্তিগত নিঃসঙ্গ যে মানুষ, সেই মানুষ ব্যক্তিগত নিঃসঙ্গতার কথাকে তিনি দেশের, সমাজের, মানুষের অব্যবস্থিত যে সামাজিক ব্যবস্থা তার সঙ্গে অঙ্গীকৃত করে ফেলতে পারেন। এ কারণেই তার কবিতা সহজেই পাঠকের চিত্তকে স্পর্শ করতে পারে। একটা কথা বলি যে, আমি আগে বলতে চেয়েছিলাম যে জনপ্রিয়তা তো অনেক মানুষকে খুব বিপদগামী করে, এটা তিনি হননি। আবার বুদ্ধদেব একটা কথা বলেছেন, কথাটা গুরুত্বপূর্ণ, যে জনপ্রিয়তা কার্যকারণ শূন্য নয়, এরও একটা কারণ আছে। দেশজ একটা চাহিদা থাকে, ব্যক্তিক একটি চাহিদা থাকে, সামাজিক একটি চাহিদা থাকে, এবং সেই চাহিদা যদি পূরণ করতে পারেন তাহলেই একজন মানুষ কেবল জনপ্রিয় হতে পারেন। এবং এই জনপ্রিয়তার জন্য তাদের হৃদয়ের যে আকাঙ্ক্ষা আছে, তাদের অননুভূত কিংবা অনুভূত যে উপলব্ধিগুলো আছে, সেটা যখন কোনো কাব্যে, চিত্রে, সঙ্গীতে কোথাও পায়, তখন সেটা তাদের মনোগ্রাহ্য হয়, সেটাকে গ্রহণ করেন। স্যার, আপনার কথার সাথে আমি দুটো লাইন অ্যাড করতে চাই। ব্যবধান নামে একটি কবিতা আছে কবির, সেখানে বলছে যে শেষের দিকে, মানুষ গিয়েছে ভুলে কি কি তার মৌল উপাদান, তাদের ভেতরে আজ বৃক্ষের মতন সেই সহনশীলতা নেই, ধ্রুপদী স্নিগ্ধতা নেই, নদীর মৌনতা নিয়ে স্নিগ্ধ মানুষ কল্যাণের দিকে আর প্রবাহিত হয় না এখন। আমার কাছে মনে হয়েছে স্যার যে নদীর স্নিগ্ধতা নিয়ে কল্যাণের দিকে মানুষ প্রবাহিত হচ্ছে না। এত অমোঘ বাণী, এত সুন্দর বাণী, এই কবিতার বাণীকে যদি সত্যি আমরা মানুষের মধ্যে প্রবাহিত করতে পারতাম সত্যিকারভাবে, ঈদের আবহের মতো, সুন্দর সময়ের মতো, প্রত্যেকটা সময় আমাদের অনেক সুন্দর কাটতো। শিমুল ভাই, আপনার কাছ থেকে আমি আজকের দিনে আরেকটা কবিতা অন্তত শুনতে চাই। কেউ জানে না আমার কেন এমন হলো, কেন আমার দিন কাটে না, রাত কাটে না, রাত কাটে তো ভোর দেখি না, কেন আমার হাতের মাঝে হাত থাকে না, কেউ জানে না। নষ্ট রাখির কষ্ট নিয়ে অতটা পথ একলা এলাম, পেছন থেকে কেউ বলেনি করুণ পথিক, দুপুর রোদে গাছের নিচে একটু বসে জিরিয়ে নিও, কেউ বলেনি ভালো থেকো, সুখেই থেকো। যুগল চোখে জলের ভাষায় আসার সময় কেউ বলেনি মাথার কসম আবার এসো। জন্মাবধি ভেতরে এক রঙিন পাখি কেঁদেই গেল, শূন্য না কেউ ধ্রুপদী ডাক, চৈত্রাগুনে জ্বলে গেল আমার বুকের গেরস্থালি। বলল না কেউ তরুণ তাপস এই নেচারু শীতল কলস। লন্ড ভণ্ড হয়ে গেলাম, তবু এলাম। ক্যাঙ্গারু তার শাবক নিয়ে যেমন করে বিপদ পেরোয়, আমিও ঠিক তেমনি করে সভ্যতা আর শুভ্রতাকে বুকে নিয়ে দুঃসময়ে এতটা পথ একলা এলাম শুশ্রূষাহীন। কেউ ডাকেনি, তবু এলাম, বলতে এলাম ভালোবাসি। কবি, একটি স্মৃতি জানতে চাই আপনার।
আমি একদিন ওই দৈনিক দেশ অফিস থেকে প্রেস ক্লাবে আসছি। ওই কোনায় হলো ফরেন অফিস, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসটা। এটার সামনে একটা মুদির দোকান, তার সামনে বসে একটি কিশোর ছেলে কলা টলা এগুলি বিক্রি করছে। তো এরা কি করে, কোনো একটি পল্লীগীতি বা লোকসঙ্গীত বা মানে জনপ্রিয় কোনো গান যখন হঠাৎ করে যখন সেই শিল্পীকে দেখে তখন হুট করে গেয়ে ওঠে, মানে বলে ওঠে। তো আমি অফিস থেকে ক্লাবের দিকে আসছি, ও দেখি আমাকে দেখেই সে বলে উঠল, কষ্ট নেবে, কষ্ট। মানে বিশ্বাস করো, আমার পা থেকে মাথা পর্যন্ত মনে হলো আমি তরিতায়িত হয়ে গেলাম, যে তাহলে বর্ণজ্ঞানহীন একটি মানুষকেও স্পর্শ করা সম্ভব। জীবনের এই পরিণত একটি পর্যায়ে এসে আপনার জীবন দর্শনটা কি? আমি একটি শেষ কবিতা পড়ি, ওই কবিতাটিতে পুরো দর্শনটা পেয়ে যাবে। হলো না, হলো না, শৈশব হলো না, কৈশোর হলো না, না দিয়ে যৌবন শুরু, কার যেন বিনা দোষে শুরুটা হলো না। হলো না, হলো না, দিবস হলো না, রজনীয় না, সংসার হলো না, সন্ন্যাস হলো না, কার যেন এসব হলো না, ওসব আরো না। হলো না, হলো না, সুন্দর হলো না, অসুন্দর না, জীবন হলো না, জীবনে হলো না, যেন কিছুই হলো না, কিচ্ছু হলো না। হলো না, না হোক, আমি কি এমন লোক, আমার হলো না তাতে কি হয়েছে, তোমাদের হোক। কে আছেন দয়া করে আকাশকে একটু বলেন, সে সামান্য উপরে উঠুক, আমি দাঁড়াতে পারছি না। মানুষের কষ্টের তীব্রতার, ভালোবাসার আকুতি এর থেকে পরিমিত এবং অসাধারণ করে আর বোধহয় বলা যায় না, সেটা শুধু কবিরাই পারেন। প্রিয় দর্শক, যাবার বেলায় দুটো লাইন বলে যাই। কবিরা পাগল, তবে কবিতা ভাষার অক্সিজেন। কবিতা প্রেমীর কাছে নিঃশব্দে হেঁটে আসে অন্ধকারে বনলতা সেন। কষ্ট নেবে, কষ্ট, হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবে, কষ্ট। লাল কষ্ট, নীল কষ্ট, কাঁচা হলুদ রঙের কষ্ট, পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, আলোর মাঝে কালোর কষ্ট,